রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মফল। আজকে গল্পের চতুর্থ পর্ব। শশধর, দেখো মনমতো, সতীশের উপরে তুমি বড় কড়া ব্যবহার আরম্ভ করেছো। এখন বয়স হয়েছে, এখন ওর প্রতি অতটা শাসন ভালো নয়। বিধু, বলো তো রায়মশাই, আমি তোকে কিছুতেই বুঝিয়ে পারলেম না। মনমতো, দুটো অপবাদ এক মুহূর্তেই? একজন বললেন নির্দয় আর একজন বললেন নির্বোধ। যার কাছে হতবুদ্ধি হয়ে আছি তিনি যা বলেন সহ্য করতে রাজি আছি। তার ভগ্নী যা বলবেন তার উপরেও কথা কব না, কিন্তু তাই বলে তার ভগ্নীপতি পর্যন্ত সহিষ্ণুতা চলবে না। আমার ব্যবহারটা কিরকম করা শুনি? শশধর, বেচারা সতীশের একটু কাপড়ের শখ আছে, ও 5 জায়গায় মিশতে আরম্ভ করেছে। ওকে তুমি চাঁদনির... মনমতো, আমি তো চাঁদনির কাপড় পরতে বলিনি। ফিরিঙ্গি পোশাক আমার দু চক্ষের বিষ। ধুতি, চাদর, চাপকান, চোগা পড়ুক, কখনো লজ্জা পেতে হবে না। শশধর, দেখো মনমতো, সতীশ যদি এ বয়সে শখ মিটিয়ে না নিতে পারে তবে বুড়ো বয়সে খামোকা কি করে বসবে? সে আরো বদ দেখতে হবে। আর ভেবে দেখো, যেটাকে আমরা শিশুকাল হতেই সভ্যতা বলে শিখছি তার আক্রমণ ঠেকাবে কি করে? মনমতো, তিনি সভ্য হবেন, তিনি সভ্যতার মাল মশলা নিজের খরচেই যোগাবেন। যেদিক হতে তোমার সভ্যতা আসছে টাকাটা সেদিক হতে আসছে না, বরং এখান হতে সেই দিকেই যাচ্ছে। বিধু, রায়মশাই পেরে উঠবেন না, দেশের কথা উঠে পড়লে ওকে থামানো যায় না। শশধর, ভাই মনমতো, ওসব কথা আমিও বুঝি, কিন্তু ছেলেদের আবদারও তো এড়াতে পারিনি। সতীশ ভাদুরী সাহেবের সঙ্গে যখন মেলামেশা করছে তখন উপযুক্ত কাপড় না থাকলে ও বেচারা বড় মুশকিল। আমি র্যাঙ্কিংয়ের বাড়িতে ওর জন্য ভৃত্যের প্রবেশ। ভৃত্য, সাহেব বাড়ি হতে এই কাপড় এসেছে। মনমতো, নিয়ে যা কাপড়, নিয়ে যা, এখনই নিয়ে যা। বিধুর পতি, দেখো সতীশকে যদি আমি এই কাপড় পরতে দেখি তবে তাকে বাড়িতে থাকতে দেব না, মেশে পাঠিয়ে দেব, সেখানে সে আপন ইচ্ছে মতো চলতে পারবে। দ্রুত প্রস্থান। শশধর, অবাক কাণ্ড। বিদু সরোদনে, রায়মশাই তোমাকে কি বলবো, আমার বেঁচে সুখ নেই। নিজের ছেলের ওপর বাপের এমন ব্যবহার কেউ কোথাও দেখেছে? শশধর, আমার প্রতি ব্যবহারটাও তো ঠিক ভালো হলো না। বোধহয় মনমতোর হজমের গোল হয়েছে। আমার পরামর্শ শোনো, তুমি ওকে রোজ সেই একই ডাল ভাত খাইও না। ও যতই বলুক না কেন, মাঝে মাঝে মাল মশলা রান্না না হলে মুখে রোচে না, হজমও হয় না। কিছুদিন ওকে ভালো করে খাওয়াও দেখি, তারপরে তুমি যা বলবে তাও শুনবে। এই সম্বন্ধে তোমার দিদি তোমার চেয়ে ভালো বোঝেন। শশধরের প্রস্থান। বিধুমুখীর ক্রন্ধন। বিধবা যা। ঘরে প্রবেশ করিয়া আত্মগত, কখনো কান্না কখনো হাসি, কত রকম যে সোহাগ তার ঠিক নেই। বেশ আছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া, ও মেজবউ, গোসা ঘরে বসেছিস? ঠাকুরপোকে ডেকে দি, মানভঞ্জনের পালা হয়ে যাক। নলিনী, সতীশ, আমি তোমাকে কেন ডেকে পাঠিয়েছি বলি, রাগ করো না। সতীশ, তুমি ডেকেছো বলে রাগ করব? আমার মেজাজ কি এতই বদ? নলিনী, না, ও সব কথা থাক। সকল সময় নন্দী সাহেবের চালাগিরি করো না। বলো দেখি, আমার জন্মদিনে তুমি আমাকে অমন দামি জিনিস কেন দিলে? সতীশ, যাকে দিয়েছি তার তুলনায় জিনিসটার দাম এমনই কি বেশি? নলিনী, আবার ফের নন্দীর নকল? সতীশ, নন্দীর নকল সাধে করি, তার প্রতি যখন ব্যক্তি বিশেষের পক্ষপাত। নলিনী, তবে যাও, তোমার সঙ্গে আর আমি কথা কব না। সতীশ, আচ্ছা মাপ করো, আমি চুপ করে শুনব। নলিনী, দেখো সতীশ, মিস্টার নন্দী আমাকে নির্বোধের মতো একটা দামি ব্রেসলেট পাঠিয়েছিলেন। তুমি অমনি নির্বুদ্ধিতার সুর চড়িয়ে তার চেয়ে দামি একটা নেকলেস পাঠাতে গেলে কেন? সতীশ, যে অবস্থায় লোকের বিবেচনা শক্তি থাকে না সে অবস্থাটা তোমার জানা নেই বলে তুমি রাগ করছো নেলি।
নলিনী: আমার 7 জন্ম জেনে কাজ নেই, কিন্তু এ নেকলেস তোমাকে ফিরে নিয়ে যেতে হবে। সতীশ: ফিরে দেবে? নলিনী: দেব। বাহাদুরি দেখাবার জন্যে যে দান, আমার কাছে সে দানের কোনো মূল্য নেই। সতীশ: তুমি অন্যায় বলছো নেলি। নলিনী: কিন্তু কিছুই অন্যায় বলছি নে। তুমি যদি আমাকে একটি ফুল দিতে, আমি ঢের বেশি খুশি হতেম। তুমি যখন তখন প্রায়ই মাঝে মাঝে আমাকে কিছু না কিছু দামি জিনিস পাঠাতে আরম্ভ করেছো। পাছে তোমার মনে লাগে বলে আমি এতদিন কিছুই বলিনি, কিন্তু ক্রমেই মাত্রা বেড়ে চলেছে, আর আমার চুপ করে থাকা উচিত নয়। এই নাও তোমার নেকলেস। সতীশ: এই নেকলেস তুমি রাস্তায় টান মেরে ফেলে দাও, কিন্তু আমি এ কিছুতেই নেব না। নলিনী: আচ্ছা সতীশ, আমি তো তোমাকে ছেলেবেলা হতেই জানি, আমার কাছে ভারীও না। সত্যি করে বলো, তোমার কি অনেক টাকা ধার হয়নি? সতীশ: সে কে তোমাকে বলেছে, নরেন বুঝি? নলিনী: কেউ বলেনি। আমি তোমার মুখ দেখেই বুঝতে পারি। আমার জন্যে তুমি এমন অন্যায় কেন করছো? সতীশ: সময় বিশেষে লোক বিশেষের জন্য মানুষ প্রাণ দিতে ইচ্ছে করে। আজকালকার দিনে প্রাণ দেবার অবকাশ খুঁজে পাওয়া যায় না। অন্তত ধার করবার, দুঃখটুকু স্বীকার করবার যে সুখ, তাও কি ভোগ করতে দেবে না? আমার পক্ষে যা দুঃসাধ্য আমি তোমার জন্য তাই করতে চাই। নেলি, একেও যদি তুমি নন্দী সাহেবের নকল বলো, তবে আমার পক্ষে মর্মান্তিক হয়। নলিনী: আচ্ছা, আমার যা করবার তা তো করেছো। তোমার সেই ত্যাগ স্বীকারটুকু আমি নিলেম। এখন এই জিনিসটা ফিরে নাও। সতীশ: ওটা যদি আমাকে ফিরিয়ে নিতে হয়, তবে ওই নেকলেসটা গলায় ফাঁস লাগিয়ে দম বন্ধ করে আমার পক্ষে মরা ভালো। নলিনী: দেনা তুমি শোধ করবে কি করে? সতীশ: মার কাছ থেকে টাকা পাবো। নলিনী: ছি ছি, তিনি মনে করবেন আমার জন্যেই তার ছেলের দেনা হচ্ছে। সতীশ: সে কথা তিনি কখনোই মনে করবেন না। তার ছেলেকে তিনি অনেক দিন হতে জানেন। নলিনী: আচ্ছা, সে যাই হোক, তুমি প্রতিজ্ঞা করো, এখন হতে তুমি আমাকে দামি জিনিস দেবে না, বড় জোর ফুলের তোড়ার বেশি আর কিছু দিতে পারবে না। সতীশ: আচ্ছা, সেই প্রতিজ্ঞাই করলেন। নলিনী: যাক, এখন তবে তোমার গুরু নন্দী সাহেবের পাঠ আবৃত্তি করো, দেখি স্তুতিবাদ করবার বিদ্যা তোমার কত দূর অগ্রসর হলো। আচ্ছা, আমার কানের ডগা সম্বন্ধে কি বলতে পারো বলো, আমি তোমাকে 5 মিনিট সময় দিলে। সতীশ: যা বলবো তাতে ডগাটুকু লাল হয়ে উঠবে। নলিনী: বেশ বেশ, ভূমিকাটা মন্দ হয়নি। আজকের মতো এইটুকু থাক, বাকিটুকু আর একদিন হবে। এখনই কান ঝাঁঝা করতে শুরু হয়েছে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 5ম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।